এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট তারা টোটালি ফেল করেছে আমাদেরকে আস্থায় নিতে। সেই জন্য রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে গেছে। দুটো বিষয়, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে শুদ্ধিকরণ। এই এই দুটার মধ্যে আমি একটু পার্থক্য করতে চাই। রিফরমেশনস আর কারেকশনস। বিগত সরকার নিশ্চয়ই একটা সংবিধানের আওতায় ছিল। সাংবিধানিক সরকার সংবিধান মেনেই রাষ্ট্র পরিচালনা করবে, এটি আমাদের চাওয়া ছিল। সাংবিধানিক অনেক ধারার যুগ উপযোগী না থাকতে পারে, সেটা আমাদের সময়ের রেসপেক্টে আমাদেরকে মিসগাইডেড করতে পারে। ইভেন সাংবিধানিক ভাবে আহ, সরকার পরিচালনায় করতে যে সরকারি দল বিভিন্নভাবে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে, সেই বিষয়গুলি ডেফিনেটলি সংস্কার হওয়া উচিত। কিন্তু আমার এই সরকার প্রথমত এক্সিস্টিং যে আইন কানুন অনুশাসন আমাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানগুলোর মেইন প্রবলেমটা ছিল কি? দলীয়করণ। নিরঙ্কুশ ভাবে দলীয়করণ, নট অনলি দলীয়করণ, এর পাশাপাশি ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এই দলীয়করণের মধ্য দিয়ে প্রতিটা ইনস্টিটিউটকে ক্রমাগত ভাবে ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে নিজেদের লাভ এবং নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত ছিল। এবং ইন্টারন্যাশনাল অঙ্গনেও একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আন্তর্জাতিকভাবেও এই দেশকে এক্সপ্লয়েট করছিল। সেই জায়গা থেকে আমার কথাগুলি বলতে হবে। প্রথমত এই সরকারের উচিত ছিল কত দ্রুত আমরা প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করব, কিন্তু তার আগে শুদ্ধিকরণ করব, দলীয়করণ মুক্ত করে একটি কার্যকর সার্ভিস প্রোভাইডিং সরকার হিসাবে আমরা উপনীত হব। কিন্তু দেখেন, আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার যা ইচ্ছা তাই, এবং সর্বোপরি আমরা যদি বলি প্রশাসন যন্ত্র যেভাবে চলছে, তাতে সরকার আছে কিনা সেটি আমাদের মাঝে মাঝে শঙ্কায়, মানে আমরা শঙ্কিত হই বা আমাদের সংকট মনে হয় যে আমাদের সরকার আছে কিনা। সত্যি কথা, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক আছে এই এই আশ্বাসে বা এই আহ, এই বিষয়টাকে আমরা আস্থায় আছে বলেই আমরা মনে করছি যে আমাদের একটি সরকার আছে। কিন্তু আমাদের আশা ছিল অনেক বেশি। আপনি খেয়াল করে দেখেন, আজকে আমরা যে সরকার আমরা আছে নির্বাচন নিয়ে, নির্বাচন আপনাকে আমাদের দেশের মানুষ নির্বাচনের ব্যাপারে উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে চায়। এটি আমাদের প্রধানতম একটা বিষয়। দীর্ঘ 15-16 বছর নির্বাচন না পাওয়াতে জনগণের মধ্যেও নির্বাচন নিয়ে কিন্তু একটা আহ, আপনার আগ্রহ আছে। আর জাতীয়তাবাদী দল জামাত বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে, তারাও একটা নির্বাচন চায়, এটি চাওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনি কি এটা বলতে পারবো আমরা এই দলগুলি কি এই সরকারকে মেনে নেয়নি? এই সরকারকে সময় দিতে চায়নি? অবশ্যই চেয়েছে। কিন্তু এই সরকার রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে কি সংস্কার করবে তার সুনির্দিষ্টকরণ করতে ব্যর্থ হয়েছে। এই সরকার একটি রূপরেখা দিতে ব্যর্থ হয়েছে। এই সরকার রাজনৈতিক যে কর্মকৌশল রোডম্যাপ, আগামী নির্বাচন কিভাবে হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য দিতে ব্যর্থ হয়েছে। আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উনি যে টাইমলাইনটা দিয়েছেন তার মধ্যে কিন্তু ধোঁয়াশা আছে, যদি কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি আছে। ইভেন ওনার এই ভাষণের পরে প্রেস সচিব ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে মনে হচ্ছে উপদেষ্টাদের মধ্যেও সমন্বয়হীনতা আছে। প্রধান উপদেষ্টাও আস্থায় নিতে পারছে না উপদেষ্টা মণ্ডলীর সকল বক্তব্যকে একসাথে। সঙ্গত কারণে আমাদের যে দলগুলি, রাজনৈতিক দলগুলি, তারা যতই কথা বলি না কেন, আমরা তাদের অনেক সমালোচনা করতে পারি, কিন্তু দিন শেষে রাজনৈতিক দলগুলি দেশ চালাবে। সঙ্গত কারণে তারা মানে শঙ্কা প্রকাশ করছে যে এইভাবে যদি সরকার চলে অনির্দিষ্ট কালব্যাপী, অনির্দিষ্ট কর্মসূচির মধ্য দিয়ে, তাহলে দেশে বরং অন্য আরেকটি শক্তির আবির্ভাব ঘটবে, যার মধ্য দিয়ে দেশের জনগণের যে অ্যাসপাইরেশন, চাওয়া, সেটি ভুলণ্ঠিত হওয়ার সুযোগ আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকারের মধ্যে একটি গ্রুপ টালবাহানা করে এই সংস্কারের কথা বলে একটা সময় ক্ষেপণের মধ্য দিয়ে রাজনৈতিক একটি গ্যাপ তৈরি করে সেখানে একটা নতুন দল গঠনের মধ্য দিয়ে তারা কিন্তু এই জায়গাটা পূরণ করার জন্য সময় চাচ্ছে। তো আমার মনে হচ্ছে, এটা আমার ধারণা। দেখেন, আমাদের ছাত্র ভাইদের সাথে আন্দোলনে আমি
মানে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ছিলাম বলেই আমি বলি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন সে নাগরিক কমিটির সদস্য সচিব আরিফ সোহেল আমাদের এখানে ওয়ান অফ দ্য সমন্বয়ক ছিলেন। 6ই আগস্ট আরিফ সোহেল আমাকে ঢাকা থেকে ফোন করে যে কথাটি বলে যে স্যার আমাদের ইমিডিয়েট করণীয় কি। আমার টেলিফোন মেসেজে যে সাজেশন গুলা দিয়েছিলাম তা কি পূরণ করতে পেরেছি এখনো? ও পেরেছে? ও পারেনি। এই উপদেষ্টারা অ্যাড্রেস করতে পারেনি। আমি একটা কথা বলি, প্রথম দফায় ছিল দেশের সার্বিক নিরাপত্তা জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলোকে পুনর্বিন্যাস করে এবং সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে মাঠ পর্যায়ে কাজের উপযোগী করতে হবে। আমরা পেরেছি? 4 মাসে পেরেছি? আমরা তো বলেছিলাম যে আমাদের পুলিশ বিভাগটা যেহেতু কুলুষিত হয়ে গেছে, এর অধিকাংশ সদস্য নাই, যারা আছে তারাও দলীয়করণ, তারা আস্থাহীনতায়, আমাদের এই 4 মাসে আমরা একটা পদক্ষেপ নিনি নতুন পুলিশ রিক্রুটমেন্টের, অথবা আর্মি থেকে যারা রিটায়ার করেছে তাদেরকে অ্যাডহক বেসিসে পুলিশে এনে একটা নিরাপত্তা পুলিশ আমাদেরকে নিরাপত্তার জন্য পুলিশ বিভাগকে আমরা পুনর্গঠন করতে ব্যর্থ হয়েছি। 2, এই আন্দোলনের সংগ্রামে যতজন শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের তালিকা প্রণয়ন করে কিভাবে ক্ষতিপূরণ ও চিকিৎসা দিতে হবে সেই ব্যাপারে এক প্রয়োজনীয় পরিকল্পনা সহ একটি কৌশলপত্র তৈরি করা। আমাদের রাষ্ট্র এখন পর্যন্ত 4 মাসে এটিও করতে ব্যর্থ হয়েছে। 3, এই ঘটনার জন্য দায়ী যারা নির্দেশদাতা এবং প্রতিপালনকারী তাদের ব্যাপারে জাতিসংঘ থেকে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে। সেই অনুযায়ী দায়ী ব্যক্তিদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে। এর জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এখন পর্যন্ত এটি আমরা করতে ব্যর্থ হয়েছি। আমাদের ভাইরা বলল যে এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন যারা এর সাথে যুক্ত ছিল তাদেরকে আমরা আশ্রয় প্রস্তাব দিয়ে বিদেশে পাঠিয়ে দিলাম। আর এইভাবে চলছে আমাদের রাষ্ট্র, সেখানে টোটালি ব্যর্থ। 4 নম্বরে আমি বলেছিলাম দ্রুত শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে এবং প্রতিটি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা ঠিক করে তাদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেটিও ঠিক এক প্রকার হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ হয়নি। 6, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান বিশেষ করে জরুরি সার্ভিস প্রতিষ্ঠানগুলি অতি দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে আমাদের সকল সার্ভিস প্রোভাইডিং এজেন্সিগুলি একটাও ওনারা প্রায়োরিটি দিয়ে করছেন না। জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় সমন্বয়কদের পরামর্শের ভিত্তিতে তাদের মধ্য থেকে প্রতিনিধি নিশ্চিত করতে হবে। আমরা জাতীয় সরকারটা কেন করলাম না? জাতীয় সরকার করতে করতে পারলে আজকে যতগুলো দল আমাদের ছিল সে দলরা দায় দায়িত্ব নিত বর্তমান পরিস্থিতির, সেটাও আমরা করলাম না। উপরন্তু দেশে আইন ঠিক শৃঙ্খলা সহ রাজনৈতিক সামাজিক অস্থিতিশীলতার দিকে আমরা ক্রমাগত ধাবিত হচ্ছি। তার মধ্যে দিয়ে শুরু হয়েছে যে আমার কাছে যেটা মনে হয়েছে সত্যি কথা যেটা, সেটা হলো যে আমাদের সমন্বয়কদের যে অ্যাসপাইরেশনটা ছিল সামগ্রিক বাংলাদেশের, সেই অ্যাসপাইরেশনটা গুটি কয়েক হুম সমন্বয়ক সহ রাষ্ট্রে যে এখন যে আমাদের উপদেষ্টা মন্ডলী আছে তাদের একটা স্টেক হুম কোনোভাবে একটা গ্যাপ তৈরি করে হুম রাজনৈতিক দলগুলোকে মেলাইন করে নতুন একটি রাজনৈতিক শক্তি আবির্ভাব করার প্রচেষ্টা। রাজনৈতিক দল হতেই পারে, এটি নিয়ে আমার কোনো না নাই এবং হওয়াটাই উচিত, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়াটাকে যেভাবে রিটার্ড করা হচ্ছে, বাধা প্রাপ্ত হচ্ছে, সেই হুম জায়গাটায় যদি সজাগ দৃষ্টি না দেয় তখন সাপ মারতে যায় বাপ মরবে, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। এই এনার্কির সুযোগ নিয়ে আন্তর্জাতিক মহল, বিশেষ করে ভারত, আমাদেরকে যেভাবে মেলাইন করার চেষ্টা করছে আন্তর্জাতিক ভাবে, সেই সুযোগটা তারা নিচ্ছে সঙ্গত। কারণ আমি মনে করি এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট তারা টোটালি ফেল করেছে আমাদেরকে আস্থায় নিতে। সেই জন্য রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে গেছে। সেজন্যই তারা বলছে দ্রুত নির্বাচন প্রক্রিয়া দেন, নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটি আসবে সেই সরকারটি প্রয়োজনীয় সংস্কারগুলি করবে। আর নচেত আমাদের সংস্কারও হবে না। আমরা আমাদের সংখ্যার জায়গা থেকে আমাদের যে একটা ইউনিটি উত্তর ছিল করানো সম্ভব সেই না। ধন্যবাদ ইউনিটিটাও আপনাকে, নষ্ট একদম হওয়ার স্পষ্ট মধ্য দিয়ে জবাব। প্রফেসর ভেলস্টেড জামালউদ্দিন ইন্টারেস্ট গ্রুপ আহমেদ, আবার ঢুকে যাবে। জি। প্রফেসর জামালউদ্দিন একদম স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি পুরো বিষয়টাকে তুলে এনেছেন যে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা যাওয়া কেন প্রয়োজন। সুতরাং এই প্রেক্ষিতে নির্বাচন যত দ্রুত দেয়া সম্ভব ততই দেশের জন্য মঙ্গল এবং ভালো হবে।